রমেশ ছিলেন একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ৩০ বছর বয়সী যুবক। তিনি মুম্বাইতে একজন আইটি এক্সিকিউটিভ হিসেবে কাজ করতেন। আগে একটি কোম্পানিতে কাজ করলেও শহরের জীবনের ক্রমাগত ব্যস্ততা তাকে ক্লান্ত করে তুলেছিল। তাই তিনি একটু বিশ্রামের জন্য মায়ানমার ভ্রমণের সিদ্ধান্ত নেন। তিনি ভেবেছিলেন ইয়াঙ্গুনের প্যাগোডা আর মান্দালয়ের ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখবেন, কিন্তু ভাগ্যের পরিকল্পনা ছিল একদম ভিন্ন। মায়ানমারে পৌঁছানোর তৃতীয় দিনে রমেশ এক স্থানীয় গাইডের সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে জঙ্গল ভ্রমণের পরিকল্পনা করে। সকালের রোদের আলোয় তারা ঘন জঙ্গলের পথে বেরিয়ে পড়ে। শুরুতে সবকিছুই সুন্দর লাগছিল, পাখিদের কিচিরমিচির, লম্বা গাছ আর পথের ধারে ফুটে থাকা রঙিন ফুলগুলো। কিন্তু বিকেল নাগাদ গাইডের হঠাৎ কিছু গুরুত্বপূর্ণ কাজের কথা মনে পড়ে যায়। সে রমেশকে এক জায়গায় বসিয়ে বলে, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি 5 মিনিটে ফিরে আসছি। রমেশ অপেক্ষা করতে লাগলো। 5 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা কেটে গেল, কিন্তু গাইড আর ফিরে এলো না। আতঙ্কে রমেশ চারিদিকে খুঁজতে শুরু করলো। সে জোরে জোরে ডাকতে লাগলো, কিন্তু চারপাশের নিস্তব্ধ জঙ্গলে কেবল নিজের কণ্ঠের প্রতিধ্বনি ছাড়া আর কোনো উত্তর মিলল না। ধীরে ধীরে সন্ধ্যা নামতে শুরু করলো, আর রমেশ বুঝতে পারল সে পুরোপুরি হারিয়ে গেছে। তার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না, আর ব্যাটারিও প্রায় শেষ হয়ে যাচ্ছিল। অন্ধকার নামার সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগলো। রাতের ঘন অন্ধকারে রমেশ নিজের হাতও দেখতে পাচ্ছিল না। ভয় আর ক্লান্তিতে সে একটা বড় গাছের আড়ালে বসে সকালের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর দূরে কোথাও একটা আবছা আলো দেখতে পেল। আলোটা দেখে তার মনে একটুখানি আশার সঞ্চার হলো, আর সে সেই আলোর দিকে হাঁটা শুরু করলো। কাছে যেতেই বুঝতে পারল ওটা একটা টর্চ লাইট। ঠিক তখনই তার সামনে এক মেয়ে এসে দাঁড়ালো। চাঁদের আলোয় তার মুখটা অলৌকিক লাগছিল। প্রায় 25-26 বছর বয়সী সেই মেয়েটি আদিবাসী পোশাক পরেছিল। হাতে বোনা কাপড়, গলায় মুক্তার মালা, কানে বাঁশের দুল আর কপালে এক বিশেষ চিহ্ন। তার হাতে ছিল একটা জ্বলন্ত মশাল। রমেশ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মেয়েটি তার দিকে তাকিয়ে হালকা হাসল। সেই হাসিতে ছিল এক অদ্ভুত মোহময় আকর্ষণ, যেন অজান্তেই রমেশকে নিজের দিকে টেনে নিচ্ছে। মেয়েটি হাতের ইশারায় তাকে নিজের পিছনে আসতে বলল। রমেশ দ্বিধায় পড়ে গেল, যাবে কি যাবে না বুঝতে পারছিল না। কিন্তু জঙ্গলে একা থাকাটা আরও ভয়ঙ্কর মনে হচ্ছিল, তাই সে শেষ পর্যন্ত মেয়েটির পিছনে যাওয়ার সিদ্ধান্ত নিল। বনের ভেতর দিয়ে হাঁটার সময় মেয়েটি মাঝে মাঝে পিছনে ফিরে রমেশের দিকে তাকিয়ে মৃদু হাসত। তার চোখে এক রহস্যময় আলো ছিল, যা রমেশের বুকের ভেতর একটা অজানা অস্থিরতা তৈরি করছিল। প্রায় আধ ঘন্টা হাঁটার পর তারা একটা সুন্দর জলপ্রপাতের কাছে পৌঁছালো। জলের শব্দ আর চাঁদের আলোয় জায়গাটা যেন স্বর্গের মতো লাগছিল। মেয়েটি একটা পাথরের ওপর টর্চটা রেখে জলের দিকে ইশারা করল। সে 2 হাত জোড়া করে কিছু জল পান করল। তারপর রমেশের দিকে তাকিয়ে তাকেও একই কাজ করার ইঙ্গিত দিল। রমেশ যত কাছে গেল ততই মেয়েটি তার চোখে আরও সুন্দর লাগছিল। চাঁদের আলোয় তার মুখটা যেন দীপ্ত হয়ে উঠেছিল। রমেশও কিছু জল পান করল, কিন্তু তার চোখ তখনও সেই মেয়েটির মুখের দিকেই স্থির ছিল। মেয়েটি অদ্ভুত আকর্ষণে ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, যেন সেই চোখের গভীরে লুকিয়ে আছে কোনো গোপন রহস্য। হঠাৎ মেয়েটি হাত বাড়িয়ে রমেশের মুখে আলতো করে স্পর্শ করল। তার আঙুলগুলো এত নরম ছিল যে রমেশের হৃদস্পন্দন হঠাৎ দ্রুত হয়ে গেল। সে ধীরে ধীরে তার চুলে হাত বুলিয়ে দিল, তারপর আলতো করে তার কাঁধে স্পর্শ করল। রমেশ পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ল। কি ঘটছে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু সেই মুহূর্তে তার হৃদয় যেন পুরোপুরি হারিয়ে গেল সেই মেয়েটির মধ্যে। তারা দুজনেই পাশে বসে পড়ল। মেয়েটি রমেশের হাত ধরে তাকে নিজের দিকে টেনে নিল। জলপ্রপাতের পাশে চাঁদের আলোয় তাদের মাঝে এক অদ্ভুত কিন্তু গভীর সংযোগ তৈরি হতে শুরু করল। মেয়েটি ধীরে ধীরে তার আঙুল দিয়ে রমেশের ঠোঁটে স্পর্শ করল, আর মুহূর্তের মধ্যেই তাদের ঠোঁট মিলিত হল। রমেশের শরীর কেঁপে উঠল। তার মনে হচ্ছিল যেন সে স্বপ্নের ভেতরে আছে।
মেয়েটি আলতো করে তাকে মাটিতে শুইয়ে দিল। তার হাত ধীরে ধীরে রমেশের গায়ে বুলিয়ে যাচ্ছিল, আর রমেশ তাকে নিজের বাহুর মধ্যে জড়িয়ে ধরল। সেই রাতটা ছিল একেবারে অবিস্মরণীয়। জঙ্গলের গভীর নীরবতার মধ্যে শুধু জলপ্রপাতের শব্দ আর তাদের নিঃশ্বাসের প্রতিধ্বনি শোনা যাচ্ছিল। তারা একে অপরের মধ্যে এমনভাবে হারিয়ে গেল যেন চারপাশের পৃথিবীটাই নেই। কিছুক্ষণ পর যখন তারা দুজনেই শান্ত হল, মেয়েটি রমেশকে উঠে দাঁড়াতে ইশারা করল। তারপর তার হাত ধরে তাকে সামনে এগিয়ে নিল। রমেশ চুপচাপ তার পিছনে পিছনে হাঁটছিল, এখনও চিন্তায় ডুবে। যদিও তারা একটিও কথা বলেনি, তবুও রমেশ মনে করছিল যেন সে মেয়েটির সঙ্গে কোনো অদ্ভুতভাবে গভীরভাবে যুক্ত হয়ে গেছে। প্রায় ২০ মিনিট হাঁটার পর তারা বনের মাঝখানে একটা ছোট গ্রামে পৌঁছালো। গ্রামটা বাঁশ আর কাঠ দিয়ে তৈরি, ছোট ছোট ঘর আর মাঝখানে মশাল জ্বালানো এক খোলা মাঠ। কিন্তু মাঠে যা দেখল তাতে রমেশের শরীর জমে গেল। প্রায় ৩০ থেকে ৪০ জন আদিবাসী লোক সেখানে দাঁড়িয়েছিল। সবার হাতে ধারালো বর্শা আর মুখে যুদ্ধের মতো কঠোর ভাব। তাদের সবার চোখ তখন রমেশের দিকে স্থির। রমেশ একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো হয়তো তাকে কোনো বলিদানের জন্য এখানে আনা হয়েছে। মেয়েটি সোজা ভিড়ের ভেতর দিয়ে হেঁটে গেল। তখন এক বয়স্ক ব্যক্তি, সম্ভবত ৬০ বছর বয়সী, এগিয়ে এলেন। তার মুখে গভীর কুচকানো রেখা, চোখে তীক্ষ্ণ দৃষ্টি। দেখেই বোঝা যাচ্ছিল তিনি এই উপজাতির প্রধান। মাথায় পালক লাগানো টুটি যেন তার মর্যাদার প্রতীক। মেয়েটি তার সামনে হাত জোড় করে কিছু বলল। রমেশ তাদের ভাষা বুঝতে পারছিল না, কিন্তু তার মুখের ভাব দেখে মনে হচ্ছিল সে খুব গুরুত্বপূর্ণ কিছু বলছে। কিছুক্ষণ পর মেয়েটি রমেশের দিকে আঙুল তুলে দেখালো, তারপর নিজের বুকে হাত রাখল। প্রধান ধীরে ধীরে রমেশের দিকে তাকাল। তার চোখে এমন তীক্ষ্ণতা যেন সে রমেশের ভেতরটা পড়ে ফেলছে। তারপর সে কিছু বলল কঠোর গলায়, আর রমেশ বুঝে গেল সে তার ওপর রাগ করেছে। মেয়েটি আবার কথা বলল, এবার অনুনয় বিনয় ভরা স্বরে। সে রমেশের হাত ধরে তার বাবার সামনে দাঁড়ালো। প্রধান তার লোকদের কিছু বললেন, আর সঙ্গে সঙ্গে ২-৩ জন লোক এগিয়ে এলো। তারা মাঠের মাঝখানে বড় বড় কাঠের গুঁড়ি সাজিয়ে আগুন ধরিয়ে দিল। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আকাশ ছুঁয়ে উঠল। রমেশ পুরোপুরি বিভ্রান্ত ও ভীত হয়ে পড়ল। ঠিক তখনই মেয়েটি তার কানের কাছে মুখ এনে ভাঙা ইংরেজিতে ফিসফিসিয়ে বলল, ফায়ার অফ লাভ, ভালোবাসার আগুন। রমেশ তখন বুঝতে পারল এটা কোনো সাধারণ আগুন নয়, এটা ভালোবাসার পরীক্ষা। তাকে আগুনের মধ্য দিয়ে হেঁটে যেতে হবে, প্রমাণ করতে হবে যে সে সত্যিই তাকে ভালোবাসে। কিন্তু খালি পায়ে আগুনের ভেতর দিয়ে হেঁটে যাওয়া মানে প্রায় আত্মহত্যা। সে মেয়েটির দিকে তাকাল। মেয়েটির চোখ অশ্রুতে ভরে উঠেছিল, যেন তার পুরো জীবন রমেশের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সেই মুহূর্তে রমেশের মনে পড়ল জলপ্রপাতের ধারে চাঁদের আলোয় কাটানো সেই রাতের কথা, যে রাতে তারা একে অপরের মধ্যে হারিয়ে গিয়েছিল। সেটা কেবল আকর্ষণ ছিল না, সেটা ছিল সত্যিকারের ভালোবাসা। আগুনের তাপ ধীরে ধীরে রমেশের ত্বকে লাগতে শুরু করল। প্রধান তার হাত উঁচু করে ইশারা দিলেন, রমেশকে এগিয়ে যেতে বললেন। রমেশ একবার শেষবারের মতো মেয়েটির দিকে তাকাল। মেয়েটি হালকা করে হাসল, একটা হাসি যেখানে ছিল আত্মবিশ্বাস, ভালোবাসা আর চিরদিন পাশে থাকার নীরব প্রতিশ্রুতি। রমেশ এক গভীর নিঃশ্বাস নিল, চোখ বন্ধ করল, আর মনে পড়ল তার স্পর্শ, তার ঘ্রাণ, তার ঠোঁটের মিষ্টি অনুভূতি। তারপর ধীরে ধীরে সে আগুনের ভেতরে পা রাখল। আগুনের শিখা তার পা চেটে যাচ্ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, ব্যথা ততটা তীব্র ছিল না যতটা সে ভাবছিল। হয়তো ভালোবাসার শক্তি তার ভয়কে হারিয়ে দিয়েছিল। এক এক করে পা ফেলে রমেশ আগুনের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল। চারপাশের আদিবাসীরা অবিশ্বাসের চোখে তাকিয়েছিল, যেন তারা দেখছে কোনো অলৌকিক ঘটনা। এই বহিরাগত তাদের প্রাচীন পরীক্ষার মুখোমুখি হয়েছে, আর সাহসের সঙ্গে তা পেরিয়ে যাচ্ছে। মেয়েটির চোখের অশ্রু এবার আনন্দের অশ্রুতে পরিণত হল। সে বুঝে গেল রমেশ তাকে সত্যিই ভালোবাসে।
অবশেষে রমেশ আগুনের অপর পাশে পৌঁছালো। তার পা কিছুটা পুড়েছিল, কিন্তু কোনো গুরুতর আঘাত লাগেনি। মেয়েটি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল, আনন্দে কেঁদে ফেলল। প্রধান ধীরে ধীরে তাদের কাছে এসে দাঁড়ালেন। তার মুখে এখন গর্ব আর প্রশংসার ছাপ স্পষ্ট। তিনি রমেশের কাঁধে হাত রেখে কিছু বললেন, তারপর তার মেয়েকে ডেকে রমেশের হাত তার হাতে রেখে এক করলেন। সেই মুহূর্তে পুরো উপজাতি আনন্দে ফেটে পড়ল। তারা নাচতে আর গান গাইতে শুরু করল, আগুনের চারিপাশে ঘুরে। চারপাশের অন্ধকার যেন মিলিয়ে গেল, আর রমেশের মনে হলো সে শুধু ভালোবাসা নয়, নিজের জীবনেও এক নতুন অর্থ খুঁজে পেয়েছে। শীঘ্রই এক বৃদ্ধা হাতে ফুলের মালা নিয়ে তাদের দিকে এগিয়ে এলেন। তারপর শুরু হলো এক অনন্য বিবাহ অনুষ্ঠান। তিনি রমেশ ও মেয়েটির গলায় মালা পরিয়ে দিলেন, একটি বিশেষ কাপড় দিয়ে তাদের হাত একসঙ্গে বেঁধে দিলেন এবং নিজের ভাষায় প্রার্থনা করলেন। চারপাশে উপজাতির লোকজন গান গাইতে শুরু করল, কেউ ঢোল বাজাচ্ছিল, কেউ নাচছিল। পুরো পরিবেশটা এক রহস্যময় আনন্দে ভরে উঠল। রমেশ যেন বিশ্বাসই করতে পারছিল না কি ঘটছে। মাত্র 1 ঘন্টা আগে সে বনে হারিয়ে গিয়েছিল, আর এখন সে এমন এক মেয়েকে বিয়ে করছে যার নামটাও সে জানে না। তবুও তার মনে কোনো সন্দেহ ছিল না, সব কিছুই ঠিক মনে হচ্ছিল, যেন এটাই তার জীবনের ঠিক ঠিকানা। অনুষ্ঠান শেষ হলে মেয়েটি রমেশকে নিয়ে গেল একটি ছোট বাঁশের ঘরে। ঘরের ভেতরটা ছিল সুন্দরভাবে সাজানো, মেঝেতে রঙিন কাপড় পাতা, চারপাশে ফুল দিয়ে সাজানো, আর পাতা দিয়ে তৈরি এক বিছানা রাখা ছিল মাঝখানে। সে রমেশকে বসিয়ে তার পায়ের দিকে তাকাল। আগুনের মধ্যে দিয়ে হাঁটার কারণে তার পা সামান্য পুড়ে গিয়েছিল। মেয়েটি কিছু ভেষজ নিয়ে এসে আলতো করে সেই জায়গায় লাগিয়ে দিল। রমেশ সঙ্গে সঙ্গে এক ধরনের শীতল স্বস্তি অনুভব করল। মেয়েটি তার দিকে তাকিয়ে মৃদু হেসে দিল। তারা একসাথে বসে বাইরে থেকে ভেসে আসা উপজাতির গানের শব্দ শুনতে লাগল। রাতের হাওয়ায় ঢোলের আওয়াজ ধীরে ধীরে মিশে যাচ্ছিল। রমেশ মেয়েটির হাত ধরে তার কপালে একটুখানি চুমু খেল। মেয়েটি লজ্জায় মুখ নামিয়ে ফেলল, তারপর তাকে আলতো করে জড়িয়ে ধরল। তারা দুজনেই একসঙ্গে শুয়ে পড়ল। সেই রাতে রমেশ গভীরভাবে বুঝতে পারল ভালোবাসার কোনো ভাষা নেই। সে মেয়েটির নাম জানত না, তার কথা বুঝতে পারত না, তবুও তাদের হৃদয় যেন একই ছন্দে একসঙ্গে স্পন্দিত হচ্ছিল। ভোরের প্রথম সূর্যের আলো ঘরে ঢুকে পড়তেই রমেশের ঘুম ভাঙল। সে চোখ খুলে দেখল মেয়েটি তার পাশে শান্তভাবে ঘুমিয়ে আছে। তার মনে হলো হয়তো সে এখনো স্বপ্ন দেখছে, কিন্তু নিজের পায়ে লাগানো ভেষজ আর হাতে বাঁধা কাপড়টা দেখে সে বুঝল সবকিছুই বাস্তব। কিছুক্ষণ পর মেয়েটি জেগে উঠল। সে রমেশের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল, তারপর বাইরে চলে গেল। একটু পরেই সে ফিরে এলো এক ঝুড়ি ভর্তি ফল নিয়ে। হাসি মুখে সে রমেশকে ফল এগিয়ে দিল এবং খেতে ইশারা করল। তারা দুজনে পাশাপাশি বসে ফল ভাগাভাগি করে খেতে লাগল। একে অপরের চোখের দিকে তাকিয়ে হেসে উঠল, যেন সেই হাসিতেই লুকিয়েছিল তাদের ভালোবাসার পুরো গল্পটা। রমেশের মনে তখন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এখন কি হবে? সে কি এখানেই থাকবে নাকি ফিরে যাবে? কিন্তু যখনই সে মেয়েটির দিকে তাকাল, তার সব প্রশ্ন যেন মিলিয়ে গেল। সে বুঝল যাই হোক না কেন সে মেয়েটির সাথেই থাকতে চায়। ঠিক তখনই বাইরে থেকে প্রধানের গলার শব্দ ভেসে এলো। মেয়েটি রমেশের হাত ধরে তাকে বাইরে নিয়ে গেল। বাইরে প্রধান আরও কয়েকজনের সঙ্গে দাঁড়িয়েছিল। সে রমেশের দিকে তাকিয়ে হেসে কিছু বলল। একজন যুবক যে একটু ইংরেজি জানত সামনে এসে অনুবাদ করল। সে বলল, প্রধান বলছেন যে রমেশ এখন তাদের গোত্রের একজন। সে চাইলে এখানে থাকতে পারে বা ফিরে যেতে পারে, কিন্তু মেয়েটি সবসময় তার স্ত্রী থাকবে। রমেশ তখন যুবকটিকে মেয়েটির নাম জিজ্ঞাসা করল। লোকটি হেসে বলল, সান্দা, তার নাম সান্দা। রমেশ সান্দার দিকে তাকিয়ে হাসল, আর সান্দাও মিষ্টি করে ফিরে হাসল। নামটা তার কাছে একদম নিখুঁত মনে হল। সান্দা মানে ভালোবাসা, আকর্ষণ আর স্নেহ, আর সে সত্যিই এই তিনটিকেই জীবন্ত করে তুলেছিল।
রমেশ ঠিক করল সান্দাকে ভালোভাবে জানার জন্য এবং তাদের সংস্কৃতি বোঝার জন্য সে কয়েকদিন সেখানে থাকবে। পরে সে ভেবেছিল সান্দাকে শহরে নিয়ে যাবে এবং এক নতুন দুনিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেবে। কিন্তু সে জানত সে যেখানেই যাক না কেন জঙ্গলের সেই রাতটা চিরকাল তার মনে থাকবে, যে রাতে সে পথ হারিয়েছিল কিন্তু ভালোবাসা খুঁজে পেয়েছিল, যে রাতে সে আগুনের ভেতর দিয়ে হেঁটে নিজের ভালোবাসার প্রমাণ দিয়েছিল। সেই রাতটা তার জীবন পুরোপুরি বদলে দিল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এটা ছিল এক প্রেমের শুরু, যা ভাষা, সংস্কৃতি আর সীমারেখার অনেক ওপারে গিয়ে পৌঁছেছিল। রমেশ আর সান্দার গল্প আমাদের শেখায় ভালোবাসার কোনো ভাষা নেই। যখন হৃদয় সত্য থাকে তখন সব বাধা অতিক্রম করা যায়, এমনকি যদি তার জন্য আগুনের ভেতর দিয়েও হাঁটতে হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও। ধন্যবাদ, আবার দেখা হবে। বাই।